ইতিহাসে কিছু মানুষ জন্মায় সময়ের গর্ভ থেকে, যাদের কণ্ঠে থাকে জাতির তপ্ত ক্রন্দন আর চোখে থাকে বিপ্লবের স্বপ্ন। আমরা আজ কথা বলবো যিনি একটি একাধিক শতাব্দী শাসন করা রাজবংশের অবসান ঘটিয়েছেন, যার লিখনী আর বক্তৃতায় থেমে গেল পশ্চিমা মগজধোলাইয়ের পরিকল্পনা, যার কথায় একটি পরিচয় ভুলতে থাকা জাতি আবার নিজ সাংস্কৃতিক গুরুত্ব বুঝতে পারে। তিনি আর কেউ নয়, আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাহাবি। 1902 সালে 24 সেপ্টেম্বর ইরানের খোমেন শহরে জন্ম নেয় এক শিশু। নাম রাখা হয় রুহুল্লাহ মুসাফি। তখনও পৃথিবী জানে না এই শিশু একদিন কাঁপিয়ে দেবে গোটা বিশ্ব। খোমেনির পরিবার ছিল ধর্মপ্রাণ। তার পিতা সাইয়েদ মুস্তাফা মুসাফি ছিলেন একজন প্রখ্যাত শিয়া আলেম। জনমত বলছে পরিবারটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্যে অন্যতম। শিশু রুহুল্লাহ বেড়ে উঠছিলেন ধর্মীয় আবহে। পার্শ্বে তখন চলছিল শাহদের রাজত্ব। দুর্বল চরিত্রের শাহ, ছিল না প্রশাসনের ওপর কোনো প্রকারের নিয়ন্ত্রণ। চারিদিক দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। 1876 সালে মোস্তাফা মুসাভি রাষ্ট্রীয় দুর্নীতি আর শোষণের প্রতিবাদ করেছিলেন একজন ধর্মীয় প্রধান হিসেবে। তবে এর মূল্য দিতে হল তাকে চূড়ান্ত রূপে। একদিন 5 বছরের শিশু রুহুল্লাহকে সাথে করে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন মুসাভি। পথেই তাকে হত্যা করল শাহের বাহিনী। আর এই ভয়াবহ দৃশ্যের সাক্ষী ছিলেন ছোট্ট শিশু রুহুল্লাহ। পিতা হারানোর এই বেদনা তাকে আরও শৃঙ্খলিত করল। পিতার হত্যাকাণ্ড যেন এক শপথরূপে রুহুল্লাহর হৃদয়ে গাঁথা হয়েছিল। তিনি জানতেন একদিন তাকে দাঁড়াতেই হবে এক অবিচারহীন সমাজের প্রতীক হয়ে। 1920 সালে তরুণ রুহুল্লাহ পাড়ি জমান আরাক শহরে দীক্ষা নিতে ইসলামী জ্ঞানতীর্থে। এখানে তিনি অধ্যয়ন করেন আল্লামা হায়দারের নিকট। কিন্তু আরাকের পরিবেশ যথেষ্ট নয়। তিনি খুঁজছিলেন বিস্তৃত চিন্তার দরজা। সেই খোঁজ তাকে নিয়ে যায় কুম শহরে। কুম ছিল সেই সময়ের ইরানের ইসলামী চিন্তার কেন্দ্রবিন্দু। এখানে তিনি গুরু হিসেবে পেলেন একজন মহান মনীষীকে, আল্লামা আব্দুল করিম হায়রি ইয়াজেদি। এই মানুষটি শুধু একজন শিক্ষক নন, ছিলেন এক দার্শনিক পথ প্রদর্শক। তার হাত ধরেই রুহুল্লাহ হয়ে ওঠেন ফিক, উসুল ও দর্শনের বিশারদ। কুমে শুরু হয়েছিল এক নিঃশব্দ চিন্তার বিস্ফোরণ। খোমেনির জ্ঞানের পরিধি কেবল ধর্মের সীমাবদ্ধ থাকল না। তিনি পড়তে শুরু করলেন দর্শন, যুক্তিবিদ্যা, কবিতা ও রাজনীতি। তিনি হয়ে উঠলেন হাফিজ, রুমি ও সাদির অনুরাগী। গভীরভাবে ভাবতে শুরু করলেন আত্মা, ন্যায় ও শাসন ব্যবস্থা নিয়ে। তখন ইরান শাসন করছিল রেজা শাহ পাহলভি, এক উচ্চাভিলাষী তরুণ সৈনিক। ব্রিটিশদের নজরে পড়েছিল সেই রেজা খান। তিনি 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার নিয়ন্ত্রণ নেন এবং মাত্র 4 বছরের মাথায় রাজবংশকে উচ্ছেদ করে নিজেই শাহ হয়ে ওঠেন। তিনি ঘোষণা করেন পার্শ্ব নয়, এবার নাম হবে ইরান। কারণ ইরান কথাটি আর্য জাতির ঐতিহ্য তুলে ধরে। এবং শুরু হয় রাষ্ট্রকে আধুনিকায়নের নামে পশ্চিমা ছাঁচে গড়ে তোলার মিশন, যা ব্রিটিশরা ইতিপূর্বে ব্রিটিশ উপনিবেশ থরতে ও তুরস্কে সফলভাবে প্রয়োগ করেছিল। রেজা শাহ প্রথমে পোশাক সংস্কার করেন। পুরুষদের জন্য বাধ্যতামূলক করেন পাহলভি হ্যাট এবং ইউরোপীয় কোড। 1932 সালে নারীদের হিজাব নিষিদ্ধ ঘোষণা করা হয়। জনসমক্ষে কেউ হিজাব পরলে পুলিশ নিজ হাতে তা খুলে ফেলত। তিনি এই সবের বিপরীতে দিয়েছিলেন ইরানের প্রথম রেলপথ ট্রান্স ইরানিয়ান রেলওয়ে। শহর জুড়ে রাস্তাঘাট, ব্রিজ, প্রশাসনিক ভবন নির্মাণ হয় ইউরোপীয় শৈলীতে। ফরাসি আইনকে অনুসরণ করে তিনি আদালত ব্যবস্থা গড়ে তোলেন। মাদ্রাসার বাইরে বিদ্যালয় চালু করেন। তবে ওই পুরনো প্রেসক্রিপশন পার্শ্বে কাজে আসলো না। এসব পরিবর্তন ইসলামী আলেমদের কাছে ছিল অবমাননাকর। তারা বলেন ইরানের আত্মা কাটা হচ্ছে পশ্চিমের ছুরিতে। শাহ মোহাম্মদ রেজা পাহলভির পশ্চিমা প্রভুদের আদলে গড়ে তোলা সাম্রাজ্য ইসলামী সংস্কৃতি, শালীনতা আর মূল্যবোধ ধ্বংস করছিল। এবং এই শাসকের পিছনে ছিল আমেরিকা ও ইসরায়েলের ছায়া। এই সময় খোমেনির কণ্ঠ থেকে বেরিয়ে এলো আগুনের মতো প্রতিবাদ। তিনি বলেন,
এদেশ ইসলামের, এখানে বিদেশির হুকুম চলবে না। 1968 সালের আশুরার ভাষণে তিনি সরাসরি শাহের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, তোমরা নারীদের স্বাধীনতার নামে চারিত্রিক পতন ঘটাচ্ছ, কৃষকদের উন্নয়নের নামে জমিদারদের দানব তৈরি করছ। এই ভাষণের পরেই শাহ সরকার ভয় পেয়ে যায়। 4 জুন 1963 সালে গভীর রাতে খোমেনিকে গ্রেফতার করা হয়। ইরানের রাস্তায় ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন, জনতা জেগে ওঠে, ইমাম খোমেনি মুক্তি চাই। সরকার গুলি চালায়, শত শত মানুষ শহীদ হন। এই বিদ্রোহ ইতিহাসে পরিচিত হয় 15 খুরদাত আন্দোলন নামে। শাহ জানতেন খোমেনিকে ইরানে রাখা বিপজ্জনক, তাই 1964 সালে তাকে নির্বাসনে পাঠানো হয় ইরাকের নাজাফ শহরে। কিন্তু ইতিহাস প্রমাণ করে আদর্শকে নির্বাসনে পাঠানো যায় না। নাজাফে বসে তিনি ইসলামী শাসন ব্যবস্থার মূল দর্শন লিখে ফেলেন, হুকুমাতে ইসলামী। এই বইতে তিনি ঘোষণা দেন, একটি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেবেন একজন ন্যায়পরায়ণ যোগ্য আলেম। এটাই ছিল বিলায়েতে ফাকিহের পূর্ণ রূপরেখা। ইরানের এই বই ছড়িয়ে পড়ে গোপনে। ছাত্র, শ্রমিক, আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ খোমেনির আহ্বান শুনতে শুরু করে। ইসলামী বিপ্লব তখন শুধু ধারণা নয়, হয়ে উঠছিল জনতার চেতনা। 1978 সালে শুরু হয় গণবিক্ষোভের ঢল। ধর্মঘট, প্রতিবাদ, অগ্নিসংযোগ, শহীদদের কবর, গোটা ইরান যেন জেগে ওঠে। শাহের গদি কাঁপতে শুরু করে। তখন ইরাক গভর্নমেন্টও পশ্চিমা চাপে তাকে দেশ ছাড়তে বাধ্য করে। খোমেনি আশ্রয় নেন প্যারিসের নোফাল লে সাতো গ্রামে। সেখান থেকেই তিনি টেপ রেকর্ডারে বক্তব্য দিতেন, যেগুলো ক্যাসেট আকারে ইরানে ছড়িয়ে পড়ত। 3 দশক ধরে তিনি বিদেশে থেকেও দেশ জুড়ে হয়ে উঠলেন অনুপ্রেরণার বাতিঘর। নাজাফে বসে লিখলেন তার বিখ্যাত তথ্য বিলায়েতে ফাকিহ, যেখানে ইসলামী শাসনের নেতৃত্বে ফাকিহ বা ধর্মজ্ঞকে প্রধান বলে ঘোষণা করেন। রেকর্ড, ক্যাসেট, পত্রিকা সব মাধ্যমে ইরানে ছড়িয়ে পড়তে থাকে তার বিপ্লবের ডাক। শাহের পাশ্চাত্য অনুগত নীতির বিরুদ্ধে মুসলিম তরুণদের মধ্যে জন্ম নেয় বিদ্রোহী মন। 1978 সালের শেষ দিকে বিক্ষোভে উত্তাল ইরান। শাহ দেশ ছেড়ে পালান। 1979 সালের 1 ফেব্রুয়ারি 14 বছর নির্বাসন কেটে খোমেনি ফিরলেন তেহরানে। 6.5 মিলিয়ন মানুষ তাকে বরণ করে নেয়। এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা হয়। 11 ফেব্রুয়ারি পহলভি রাজবংশ পতিত হয়। ইরান পরিণত হয় প্রথম আধুনিক ইসলামী প্রজাতন্ত্রে। খোমেনি বলেন, আজ ইসলাম জিতেছে, কিন্তু এই বিজয় দায়িত্বের প্রতিশোধের নয়। আমেরিকার দূতাবাসের ছাত্ররা জিম্মি করে 52 জনকে। এটি আমেরিকার সঙ্গে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে দেয়। ইরাক আক্রমণ করে ইরানকে। শুরু হয় 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ। খোমেনি বলেন, আমরা রক্ত দিয়ে ইসলামের পতাকা রক্ষা করব। তিনি প্রতিষ্ঠা করেন বিপ্লবী গার্ড, ইসলামী বিধানসভা, বিচার ব্যবস্থা, সবকিছু কোরআন ভিত্তিক। তার চোখে ইসলামই একমাত্র মুক্তির পথ। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। এটি আমার নতুন চ্যানেল, তাই রিকোয়েস্ট করছি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পথ চলায় সহযোগিতা করবেন। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, সাথে আপনার মূল্যবান মতামত।